লাগবে না ভাইয়া, আমি যেতে পারবো, আপনারা যান বরং। হুম, এটা করা যাবে না। সাদমান আমার মুন্ডু আলাদা করে দিবে। মহুয়ার হঠাৎ এমন কান্না আসছে বলে মনে হলো। হঠাৎ ঠোঁট কামড়ে কান্না আটকানোর ট্রাই করতে লাগলো। কোনো কিছু না বলেই সে হাঁটা ধরল। অভ্র পেছন থেকে ডাকতে লাগলো। মহুয়া শুধু বলল, একা যাবো আমি, সাথে আসবেন না প্লিজ, রিকোয়েস্ট করছি। অভ্র আর এগোলো না। মেঘলার দিকে তাকিয়ে বলল। কি হলো বলো তো মেয়েটার? মেঘলা নিজেও অবাক, হঠাৎ কি হলো সে বলল। আমিও তো বুঝতে পারছি না। অভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সাদমানকে বলে দিই, ওই ম্যানেজ করে নিবে। তুমি চলো আমার সাথে, আজকে অনেক জায়গায় ঘুরবো আমরা। না, থাক বরং, এক্সাম দিলে টায়ার্ড লাগছে না, অন্য দিন যাবো। মেঘলা সঙ্গে সঙ্গে বলে উঠল। এই না, আমি টায়ার্ড না, আজকেই যাই, চলুন। অভ্র হাসল, তারপর বাইকের কাছে এগিয়ে গেল তারা। মেঘলার ভ্রু কুঁচকে এলো। এসেছিল তো গাড়িতে, বাইক কোথা থেকে আসলো? মেঘলা অভ্রের দিকে তাকাতেই অভ্র বলল, তোমার বাইক পছন্দ তাই না? আপনি জানলেন কিভাবে? আর এই বাইক কার? অভ্র নিজে হেলমেট পরে মেঘলাকে পরিয়ে দিতে উদ্যক্ত হলো। জানতে হয় ম্যাডাম, আদ্রিয়ানকে বলেছিলাম আপনি। জানতে হয় ম্যাডাম, আদ্রিয়ানকে বলেছিলেন আপনি। আর আমি বাইক নিয়ে আসছি, নিশ্চয়ই আমারই হবে। মেঘলা অবাক স্বরে বলল। আপনি বাইক চালাতে জানেন? অভ্র হাসলো শুধু। মধ্যরাতে প্রায়ই তারা বাইক নিয়ে বেরিয়ে পড়তো। কত রেস করেছে তারা। আর এই মেয়ে কিনা সেই বাইক চালাতে জানে, এটা শুনে অবাক হচ্ছে। অভ্র বলল। মুখে বলে কি হবে, প্রমাণ দিই, তাইলেই বুঝবে। উঠো উঠো। অভ্র বাইকে উঠে মেঘলাকে ওঠার জন্য তাড়া দিতে লাগলো। মেঘলা উঠে বসলো। এই প্রথম কারো বাইকে উঠলো সে। আজীবনে উঠেনি। অভ্র বাইক স্টার্ট দিয়ে বলল। ধরে বসো। মেঘলা কাঁপা কাঁপা হাতে অভ্রের কাঁধ চেপে ধরল। অভ্র বাইক এক টান দিতেই মেঘলা অভ্রের দিকে ঝুঁকে গেল। যতটুকু দূরত্ব ছিল ততটুকু ঘুচে গেল। মেঘলা লাজুক হাসল। অভ্র বাইক চালাতে চালাতে গান ধরল। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। আকাশটা হঠাৎ করে কেমন কালো মেঘ ঢেকে যাচ্ছে। অবশ্য বর্ষাকালে কখন যে রোদ ওঠে আর কখন যে বৃষ্টি আসে তা ঠিক করে বলা দায় হয়ে দাঁড়ায়। এই যে একটু আগে আকাশটা কেমন রোদের আলোয় ঝলমল করছিল, আর এখন হঠাৎ করেই কেমন কালো অন্ধকার হয়ে গেল। মহুয়া তা দেখে বিরক্তিতে সূচক শব্দ করল। আসার সময় টাকাও আনেনি যে এখন রিক্সা দিয়ে যাবে। আর রিক্সা তো দেখাই যাচ্ছে না। দেখা গেলেও না হয় বাসা থেকে টাকা এনে দিয়ে দিত। এই সব কিছুর জন্য কে দায়ী? অবশ্যই সাদমান দায়ী। লোকটা একটা বেরসিক, একটা আনরোমান্টিক, কিছু বোঝে না। বুঝবে কি করে? জীবনে দু একটা রোমান্টিক উপন্যাস তো পড়েনি। মহুয়া সাদমানের গোষ্ঠী উদ্ধার করতে করতে যাচ্ছিল। হঠাৎ একটা কালো রঙের গাড়ি এসে থামে তার সামনে। মহুয়া হকচকিত হয়ে একটু পিছিয়ে যায়। সে নিঃসন্দেহে বলে দিতে পারে গাড়িটা কার, কিন্তু সে যাবে না আজকে ওই লোকের সাথে। মহুয়া উল্টো পথে হাঁটা ধরল। তখনই গাড়ির জানালার কাঁচ খুলে সাদমান উচ্চস্বরে ডাক দিল। মহু, লিসেন, ঝড় আসতে পারে। রাগ অভিমান পরে করো মহু। মহুয়া শুনল না, হাঁটার বেগ বাড়িয়ে দিল। সাদমান ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল তা দেখে। আজকাল বড্ড অভিমানী হয়ে যাচ্ছে এই মেয়ে। আর তার দোষ হচ্ছে যে অভিমান ভাঙাতে পারে না। সাদমান গাড়ি স্টার্ট দিয়ে মহুয়া যেদিকে গিয়েছে সেদিকে গেল। বেশিক্ষণ লাগলো না তার। মহুয়ার পাশে স্লো করে গাড়ি চালিয়ে যাচ্ছে সে। মহুয়া কিছু না বলে আরো দ্রুত হাঁটতে লাগলো। কিন্তু গাড়ির সাথে কি আর পারবে সে? সাদমান বলতে লাগলো। গাড়িতে উঠো, আবহাওয়া ভালো না। কথা শুনো, দেখো মহু, রাগিও না আমাকে। মহু এবার দাঁড়িয়ে পড়লো, মুখ খুলল সে। কি করবেন রাগালে? কি করবেন রাগালে? মারবেন? ওকে মেরে ফেলুন, এর থেকে বেশি কিছু তার করবেন না। বের করুন আবার ঐতিহাসিক বন্দুক, গুলি করুন। সাদমান কিছু বলল না, সে শুধু তাকিয়ে রইল মহুয়ার পানে। মহুয়া আবার বলল। এই জানতো, ফিরে যান, যাবো না আপনার সাথে আমি। দরকার পড়লে আজকেই রাস্তায় থাকবো,
যাব না। সাদমান এবারেও কিছু বলল না, শান্ত দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে তার অভিমানী অষ্টাদশীর দিকে। মহুয়া বলে উঠল, কি হলো, যাচ্ছেন না কেন? না গেলে কিন্তু লোকজন ডেকে বলবো যে আপনি আমাকে উত্ত্যক্ত করছেন। সাদমানের ভাব ভঙ্গির কোনো পরিবর্তন না দেখে মহুয়া বিরক্ত হয়ে বলল, আপনি একটা যাচ্ছে তাই, আপনার থেকে তো আরমান ভাইও ভালো, অ্যাটলিস্ট এভাবে থমকায় না আমাকে, একটু হলেও বুঝে আমাকে সে। সাদমানের শান্ত দৃষ্টি এবার রাগে পরিণত হলো। সে এবার নেমে এলো গাড়ি থেকে, শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, কি বললে? শুনতে পাইনি, আরেকবার বলো তো। মহুয়া একটা শুকনো ঢোক গিলল। এই কথাটা বলা উচিত হয়নি তার। শুধু শুধু ঘুমন্ত হিংস্রকে জাগিয়ে তুলল। নিজের মাথায় একটা গাঁট্টা মারতে ইচ্ছা হলো তার। মহুয়া আশেপাশে তাকালো, কেউ নেই। যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। কে থাকবে এমন আবহাওয়ার বাহিরে? মহুয়া এক পা করে পিছিয়ে যেতে লাগলো। সাদমান এগোতে লাগলো তার দিকে, আর বলতে লাগলো, খুব সাহস বেড়েছে না? আরমান আমার চেয়ে ভালো, আমার চেয়ে বেশি বুঝেও তোমাকে। মহুয়ার সচল মস্তিষ্ক এখন তাকে একটা কথাই বলল। দৌড়া মহু, দৌড় দে। মহুয়া সেটাই শুনলো। আজ কোনো কিছু না ভেবে উল্টো দৌড়ানো শুরু করলো। সাদমান ভরকে গেল তা দেখে। তারপর ঘাড় ডানে বামে কাত করে বলল, আজকে তোর রেহাই নেই মহু। সাদমান আজকে তোকে ছাড়ছে না। আরমান না, দেখাচ্ছি তোকে কে ভালো। সাদমান নিজেও দৌড় দিল মহুয়ার পেছনে। মহুয়া এক পলক পেছনে তাকাতেই ভরকে গেল। সাদমান তার পেছনেই দৌড়ে আসছে। সে কি আর পারবে ওই লম্বা জিরাফের সাথে দৌড়ে? মহুয়ার দু কদম হলো সাদমানের এক কদম। হঠাৎ করেই তখন বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মহুয়া আর বেশি দৌড়াতে পারল না, তার আগেই পেছন থেকে জাপটে ধরল সাদমান। মুষলধারে বৃষ্টি নেমেছে, আর সাথে ঝড়ো হাওয়া তো আছেই। আর এই বৃষ্টির মাঝে ছুটে চলছে একটা বাইক। মেঘলা পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে অভ্রকে। এখন ভীষণ অস্বস্তি হচ্ছে তার। পরনের সাদা কলেজ ড্রেসটা ভিজে শরীরের অবয়ব বোঝা যাচ্ছে। অভ্র একটা জায়গায় এসে বাইকটা থামালো। মেঘলা হকচকিত হয়ে গেল। দোতলা একটা বিশাল বহুল বাড়ি তার সামনে। সে বাইক থেকে নামতেই অভ্র দ্রুত বেগে তার হাত ধরে বাড়িটার ভেতর প্রবেশ করলো। মেঘলা কিছু বলার সময়ও পেল না। অভ্র ভেতরে এসেই জোরে হাঁক ছাড়ল। আম্মু আম্মু, তোমার বৌমা নিয়ে এসেছে। মেঘলা আরেক দফা টাসকি খেল। অভ্র তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে, তাও এরকম অবস্থায়। রান্নাঘর থেকে তড়িঘড়ি করে একটা মহিলা এসে হাজির হলো। তারপর মেঘলাকে একবার উপর থেকে নিচ পর্যবেক্ষণ করলো। মেঘলার কেমন যেন একটা লাগছে। আর অভ্র এত সহজেই বলে দিল, মা তোমার বৌমা নিয়ে এসেছি। অভ্রের পরিবারের সাথে তো তার কোনো দিনও দেখা হয়নি। আচ্ছা, যদি মেঘলাকে তাদের পছন্দ না হয়? মেঘলা এসবের মাঝে হঠাৎ খেয়াল করলো তার হাত এখনো অভ্রের হাতের মুঠোয়। সে তা সারানোর ট্রাই করলো, কিন্তু অভ্র ছাড়ল না। হালিমা বেগম এগিয়ে এলেন মেঘলার দিকে, তারপর বললেন, কি একটা অবস্থা হয়েছে তোদের! মেয়েটা পুরো ভিজে গিয়েছে। গাড়িটা রেখে শুধু শুধু বাইক নিয়ে গেলি। মেয়েটার যদি এখন ঠান্ডা লেগে যায়। আয় তোমা, তুই এইদিকে আয়। তুই করেই বললাম, কিছু মনে করিস না আবার। মেঘলা থমকে গেল। অভ্র কি তার ব্যাপারে নিজের পরিবারকেও জানিয়েছে? তাই তো মনে হচ্ছে। মেঘলা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, না না আরে সমস্যা নেই। আন্টি? কিসের আন্টি? আম্মু বলে ডাকবি, মনে থাকবে? মেঘলার হৃদস্পন্দন বেড়ে গেল হঠাৎ করেই। সে অভ্রের দিকে তাকাতেই অভ্র পরিচয় করিয়ে দিল। আমার আম্মু, এটা ফ্রেন্ডসও বলতে পারো। আচ্ছা নাও, রাখো তোমার বৌমাকে, আমি চেঞ্জ করে আসছি। ওকে বরং। অভ্র পুরো কথা শেষ করতে পারল না, তার আগেই একটা মেয়ে ছুটে এলো এদিকে। হায় আল্লাহ, ভাবি! অভ্র চমকে গেল পুরো। মেয়েটা এসে মেঘলাকে ভেজা অবস্থায় জড়িয়ে ধরল। মেঘলা ভরকে গেল। অভ্র এক ভ্রু উঁচু করে বলল, হ্যাঁ, তুই কখন এলি? তুই না হোস্টেলে ছিলি? হিয়া ভাইয়ের দিকে তাকালো এক পলক, তারপর বলল, এক্সাম শেষ, তাই আজকেই চলে এসেছি। কেন, আসতে কি খুশি হওনি নাকি? এটা কখন বললাম? বললি না তো যে আজকে আসবি। সারপ্রাইজ ব্রো। অভ্র আর কিছু বলল না। হিয়া মেঘলার একটা বাহু জড়িয়ে ধরে বলল,
তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল। নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে আমি কে। মেঘলা শুধু অল্প হাসল। কি বলবে সে? কথা তো সত্যই বলেছে। আর এই অভ্রটাকে দেখো, একটু পরিচয় তো করিয়ে দিবে তা না করে দাঁড়িয়ে আছে। হিয়া একটু ভাব নিয়ে বলল। তোমার ওয়ান অ্যান্ড অনলি ননদ আমি। মেঘলা চমকে গেল। অভ্রের বোন আছে, অভ্র তো বলেনি কখনো। অভ্র মাথার চুল এক হাতে ঝাড়তে ঝাড়তে বলল। আর এই বাড়ির সবচেয়ে মাথা মোটা এটাই বলো। হিয়া মুখটা কুঁচকে বলে উঠল। আম্মু, তোমার ছেলেকে কিছু বলো। হালিমা বেগম বললেন। কি শুরু করলি? এই হিয়া, যা তো, তোর একটা ড্রেস দে মেয়েটাকে। ঠান্ডা লেগে যাবে, তা না হলে। তোর ড্রেস লাগবে ওর, তোর মতোই তো শুকনা। আজকালকার মেয়েগুলো এত শুকনা হয় কেন? তুই একবার আমাদের বাড়িতে আয়, তোকে একদম গোলুমোলু বানিয়ে দিব খাইয়ে। এটাকে তো বানাতে পারছি না, তোকে বানাবো। মেঘলা লাজুক হাসলো। এরা তো এমনভাবে বলছে যেন কালকেই বিয়ে। অভ্র বলে উঠল। আমি চেঞ্জ করে আসছি। আর এই যে মিস মাথা মোটা, নিয়ে যান ওনাকে। চেঞ্জ করার পর যত ইচ্ছা কথা বলিস। হিয়া কিছু বলার আগেই অভ্র বড় বড় পা ফেলে উপরতলায় চলে গেল। হিয়া একটা মুখ ভেঙচি কেটে বলল। তুমি ওকে একটু টাইট দিয়ে দিও তো। আচ্ছা, তুমি তো আমার থেকে এই যে তোমাকে ভাবি বলতে কেমন যেন লাগছে, কি বলি বলো তো? মেঘলা মৃদু হেসে বলল। মেঘলা বলেই ডাকতে পারো। এই না, এই নামে তো সবাই ডাকে, আমি বরং তোমাকে সই বলে ডাকবো। সুন্দর না? মেঘলা কিছু বলতে চাইলো, কিন্তু তা আর বলতে পারলো না। হঠাৎই একটা হাঁচি দিয়ে উঠল সে। হিয়া বলে উঠল। হায় আল্লাহ, তাড়াতাড়ি চলো, ঠান্ডা লেগে গেলে বিপদ আবার। চলো চলো চলো। হিয়া মেঘলাকে টেনে নিয়ে গেল। আমি বলছি না মেয়ে হবে? না, ছেলে হবে। আমার মেয়েই চাই। ছেলে হলে বাড়িতেই আনবো না ওই হতচ্ছাড়াকে। আরমিন রেগে বোম হয়ে গেল কথাটা শুনে। কত বড় সাহস মাহিরের! বলে কিনা তার ছেলেকে বাড়িতেই আনবে না, আবার হতচ্ছাড়াও বলছে। রাগে নাকের ডগা ফুলে উঠল মেয়েটার। ও বলে উঠল। আপনাকে বাসা থেকে বের করে দেবে, বেয়াদব স্বামী কোথাকার। মাহির চোখ বড় বড় করে তাকালো আরমিনের দিকে। তার বাড়ি থেকে নাকি তাকেই বের করে দিবে। এক সময় তাকে কত ভয় পেত এই মেয়ে, আর এখন দেখো মিনিমাম সম্মানটুকু দেয় না, আবার বেয়াদবও বলছে তাকে। মাহির বলে উঠল। ঠিক আছে ঠিক আছে, শুধু মেয়েটা হোক, বাপ বেটি চলে যাবো আমরা। আরমিন বলে উঠল। বললাম না, হবে না মেয়ে, ছেলে হবে। মেয়ে হবে। ছেলে হবে। মেয়ে। না, ছেলে। মেয়ে। ছেলে। মিনা বেগম এত চেঁচামেচি শুনে ওদের কক্ষে এলেন। এসে ওদের কথা শুনে যেন তিনি বোকা বনে গেলেন। এগুলো নিয়েও কেউ তর্ক করে? উনি বলে উঠলেন। আহারে, কি শুরু করেছিস তোরা? ছেলে হোক মেয়ে হোক, সে যেন সুস্থ হয় এটা দোয়া কর। তা না কি বাচ্চাদের মতো ঝগড়া করছে। মাহির বলে উঠল। আমি ঝগড়া করছি? তোমাদের আদরের বোমা শুরু করেছে ঝগড়া। মেয়ে হলে সমস্যা কোথায়? মেয়েই হবে। আরমিনও বলে উঠল। ছেলে হলে সমস্যা কোথায়? ছেলেই হবে। মিনা বেগম বলে উঠলেন। থামবি তোরা? কি শুরু করেছিস? মহুমাটাও আসছে না এদিকে। বাইরে তো মুষলধারে বৃষ্টি নেমেছে। মেয়েটা কোথায় একটু খোঁজ নে না রে। সকাল থেকে এমনি কেমন যেন লাগছিল। মাহির বলে উঠল। টেনশন করো না, আমি দেখছি। মিনা বেগম কিছু বললেন না, আর নিজের কক্ষের দিকে চলে গেলেন তিনি। মাহির পাশ থেকে ফোনটা নিয়ে সাদমানকে কল লাগালো। আরমিনের দিকে তাকাতেই সে একটা মুখ ভেঙচি কাটল। মাহিরের ভালো লাগলো না বিষয়টা। সে কল কেটে দিল। আরমিনের গালে টুপ করে একটা চুমু খেয়ে কোনো কথা না বলে সোজা ওর ওষ্ঠ আঁকড়ে ধরল। আরমিন থতমত খেয়ে গেল। মাহির কিছুক্ষণ পর ওর ওষ্ঠ ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে বলল। ছেলে হোক আর মেয়ে, প্রবলেম নেই আমার, কিন্তু খবরদার ফেলো ফেলো মুখে ভেঙচি কাটবেন একদম, নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। আরমিন কিছু বলল না। মাহির ওকে নিজের বুকে আগলে নিল। ফোন করার কথা ভুলেই গেল সে। তানহা নামটা কেমন আপু? তানজিৎ ভাইয়ার সাথে মিল আছে। আর ছেলে হলে নিশান নামটা কেমন হবে? তোমার নামের সাথে মিল আছে। নিশাত একটা পোকরা মুখে পুরে বলল। তোর যা খুশি রাখ, আমি অলরেডি রেখে ফেলেছে। জান্নাত উৎসুক হয়ে ফোনটা বিছানায় রেখে বলল। তাই? কি কি আমাকে বলো। নিশাত দাঁত কেলিয়ে বলল।
ছেলে হলে পোটলা আর মেয়ে হলে পুটলি। জান্নাত থম মেরে তাকিয়ে রইল কিছুক্ষণ। এগুলো নাম আগে কখনো শুনেনি সে। জান্নাত বলল, এগুলো কোনো নাম হলো? হবে না কেন? আমি যদি ওদের নাম বদনাও রাখি তাহলেও সেটাই ওদের নাম হয়ে যাবে। তখনই তানজিৎ এলো রুমে, সাথে আদনানও আছে। তারা মূলত একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছিল। তানজিদের রুমেই এসেছে। হঠাৎ নিশাদের এহেন কথা শুনে বোকা বনে গেল তানজিৎ। বদনার নাম শুনে নীরের দৃষ্টিতে নিশাদের পানে তাকিয়ে বলল, বদনা মানে কি বলে এসব? আমার ছেলে মেয়ের নাম বদনা হতে যাবে কেন? নিশাদ তানজিতের পানে তাকিয়ে বলল, তুমি কখন এলে? যাই হোক, আরে ওটা এমনি বলেছিলাম, যাই বলে ডাকবো তাই তো ওর নাম হয়ে যাবে। জানুকে বোঝাচ্ছিলাম আর কি। এনিওয়েজ, বদনা নামটা জস। তানজিৎ একরাশ বিরক্ত নিয়ে বলল, তাহলে তোমাকে বদনা বলেই ডাকি, এতই যখন জোস। নিশাদ আস্তে করে বিছানায় হালান দিয়ে বলল, আহা, রাগ করো কেন বদনার বাবা? আমি তো। নিশাদ পুরো কথা শেষ করার আগেই তানজিৎ বলে উঠল, এই কি করলে? একদম ওসব ফালতু নামে ডাকবে না। আর এদিকে জান্নাত ঠোঁট টিপে হাসলেও আদনান অট্ট হাসিতে ফেটে পড়ল। নিশাদ বলে উঠল, হাসলেন কেন বদনার চাচা? আদনানের হাসি উবড়ে গেল এবার। জান্নাত এবার হো হো করে হাসতে লাগলো। নিশাদ বলে উঠল, এই যে বদনার খাচি, আপনি আবার হাসছেন কেন? জান্নাতের হাসি থেমে গেল। মেয়েটা তপ্তা খেয়ে বলল, খাচ্ছি, এটা আবার কি? নিশাদ পাশ থেকে একটা ম্যাগাজিন নিয়ে পেজ উল্টাতে উল্টাতে বলল, খালা প্লাস চাচি সমান সমান খাচি, এটাও বুঝিস না? তুই তো খালা ও আবার চাচিও লাগিস, তাই খাচি। সুন্দর না? তানজিৎ সোফায় ধপ করে বসলো, তারপর একটু জোরে বলল, হে আল্লাহ, ধৈর্য দাও আমাকে। বউটা আমার পাগল হয়ে গেল শেষমেশ। কি সব বলছে তখন থেকে। আল্লাহর দোহাই লাগে, একটু চুপ করো। বদনার মা চুপ কর। তানজিৎ থেমে গেল। এটা কি বলল সে? বদনার মা বলো না? সেও কি পাগল হয়ে গেল নাকি? আর এদিকে তানজিতের কথা শুনে ওরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নিশাত নিজেও হাসছে। তানজিৎ তা দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর মনে মনে বলল, যে বদনার জন্য এত কিছু, তাকে তুমি সুস্থভাবে পাঠিও আল্লাহ, এতটুকুই চাই শুধু। তুমি আমার সাথে পারবে বলে মনে হয়? বেকার বেকার দৌড়াচ্ছি রে। মুচড়ামুচড়ি কম করো, তা না হলে তুলে এক আছাড় মারবো। মহুয়া এতক্ষণ ধস্তাধস্তি করছিল সাদমানের থেকে সাড়া পেতে, কিন্তু এখন শান্ত হয়ে গেল সাদমানের কথা শুনে। সাদমান ওকে নিজের দিকে ঘোরালো। দৃষ্টিতে পুরো ভিজে গেছে তারা। মহুয়ার দিকে তাকাতেই সাদমানের কেমন যেন একটা লাগলো। হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে গেল। বৃষ্টির টুপটাপ ফোঁটা এসে আছড়ে পড়ছে মেয়েটার মুখে। সাদমানের অক্ষিদ্বয় মহুয়ার ওষ্ঠের দিকে গেল হঠাৎ। রক্ত যৌবন ন্যায় ঠোঁটে টুপটাপ পানি পড়ছে। কেমন যেন নেশা লেগে গেল সাদমানের। শুকনো একটা ঢোক গিলল সে। মহুয়া সাদমানের দৃষ্টি খেয়াল করতেই বলে উঠল, কি সমস্যা? এভাবে তাকিয়ে আছেন কেন? সাদমান তখনও ঘোর থেকে বের হতে পারেনি। তার গলা শুকিয়ে কেমন কাঠ হয়ে যাচ্ছে, সাথে হৃদয়টাও পিপাসিত আস। মহুয়ার কেমন যেন অস্বস্তি লাগলো। মহুয়া কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, ছাড়ুন, লোকজন দেখলে খারাপ ভাববে। সাদমানের সেসব কথায় হুঁশ নেই। সে কিছু একটা ভাবলো, তারপর হঠাৎ কোলে তুলে নিল মহুয়াকে। ভরকে গেল মেয়েটা। হাতের ফাইলটা শক্ত করে চেপে ধরল। সাদমান ওকে গাড়ির কাছে নিয়ে এসে এক হাতে দরজা খুলে বসিয়ে দিল। তারপর নিজেও ড্রাইভিং সিটে বসলো, কিন্তু গাড়ি স্টার্ট করলো না। তার দৃষ্টি বাহিরের দিকে। পা কর্মশ নাড়িয়ে যাচ্ছে, জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে বারবার। মহুয়া খেয়াল করলো সেসব কিছুই মাথায় আসছে না তার। সাদমানের যে রাগ, মহুয়াকে তো থাপ্পড়ি মারার কথা, কিছু বলল না কেন? মহুয়ার ভাবনার মাঝেই সাদমান হঠাৎ বলে উঠল, ঠোঁটে লিপস্টিক লাগিয়েছো তুমি? মহুয়া ভেবাচাকা খেয়ে গেল। পরীক্ষার হলে লিপস্টিক দিয়ে যায় কোন পাগলে? সে বলল, না তো। সাদমান মহুয়ার পানে তাকালো। চুল থেকে টপটপ করে পানি পড়ছে তার। মহুয়া ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে। সাদমান একটা শুকনো ঢুক গিলে বলল, কি যেন লেগে আছে তোমার ঠোঁটে, এদিকে আসো। মহুয়ার হাত অটোমেটিকলি তার ওষ্ঠে চলে গেল। তারপর বলল, কোথায়? কিছু নেই তো। সাদমান বিরক্তিতে সূচক শব্দ করে বলল, তোমার মনে হয় আমি মিথ্যা বলছি? ওকে ফাইন, আসতে হবে না। অবশ্য শুনবে কেন আমার কথা? কে আমি? আমি তো আবার তোমাকে বুঝিও না। আরমান খুব বুঝে, তাই না? থাক থাক, আশা লাগবে না।
ঠিকই আছে, কেন বিশ্বাস করবে আমাকে? মহুয়া চোখ ছোট করে সাদমানের দিকে তাকিয়ে রইল। ঠিক আছে তো লোকটা আদৌ? কেমন অভিমানী স্বরে বলল কথাগুলো। মহুয়া সাদমানের কথা মতো ওর দিকে ঝুঁকলো, তারপর বলল, কি লেগে আছে ঠিক করে দি। সাদমান তাকালো ওর ওষ্ঠের দিকে, আবারও কেমন নেশা লেগে যাচ্ছে তার। সেও ঝুঁকলো মহুয়ার দিকে, তারপর নেশালো স্বরে বলল, সত্যি ঠিক করে দিব? শিওর তো? পরে আবার কাঁদবে না তো? মহুয়ার কপাল কুঁচকে গেল, এমনভাবে বলল যেন মহুয়াকে থাপড়াবে। এখন যে সে কাঁদবে, সে কি সিসকাদুনি নাকি? আমি কিন্তু জিজ্ঞাসা করেছিলাম তোমাকে, এখন কাঁদছো কেন? মহুয়া ফুপিয়ে কান্না করে যাচ্ছে তখন থেকে। বর্তমান তার অবস্থান সাদমানের কোলে, গাড়িতেই রয়েছে এখনো তারা। মহুয়ার কান্নার বেগ প্রবল হলো আগের চেয়ে। সাদমান মহুয়ার গালে হাত রেখে হাতের আঙ্গুল দিয়ে ঠোঁটের কোণের রক্তটুকু মুছে দিল, তারপর বলল, সরি, প্রথমবার তো তাই। মহুয়া সাদমানের বুকে এলোপাথারি থাপ্পড় মারতে লাগলো। সাদমান প্রথমে কিছু না বললেও পরে ওর হাত দুটো ধরে ফেলল, তারপর ঠোঁটের কোণে তীর্যক হাসি ফুটিয়ে বলল, কুল, মারছো কেন? তুমি না বলেছিলে আমি আনরোমান্টিক? প্রমাণ দিলাম একটু, বাকিটা দেবো বিয়ের পর। মহুয়া কিছু বলল না, শুধু ফুপিয়ে কান্না করতে লাগলো। সাদমান ওর মাথাটা নিজের বুকে রেখে বলল, ও লেলে বাবুটা আমার, থাক আর কাঁদে না। মহুয়া ওর বুকের সাথে মাথা ঠেকিয়ে বলল, আপনি একটা অসভ্য, আমি আর কোনোদিন দেখাই করব না আপনার সাথে। ভাইয়াকে বলে দিব যে আপনি কি করেছেন আমার সাথে। কথাগুলো বলে মহুয়া আবার কাঁদতে লাগলো। সাদমান ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, ভাইয়াকে বলবে মানে? ও কি তোমাকে ওর বাসরাতের কাহিনী শুনিয়েছে যে তুমি আমাদের পার্সোনাল কথা ওকে বলবে? মহুয়া মাথা ওঠানোর ট্রাই করলো, কিন্তু সাদমান শক্ত করে চেপে ধরে রাখলো। মহুয়া ওভাবে থেকেই বলল, ছি, কি বলছেন এইসব? আপনি একটা বাজে লোক। আপনি বলেছিলেন যে ঠোঁটে কি লেগে আছে তা ঠিক করে দিবেন, কিন্তু আপনি আপনি মহুয়া আবার কাঁদতে লাগলো। তখনই খট করে একটা শব্দ হলো, কিছু পড়ার শব্দ। সাদমান ঠিকই বুঝেছে কি পড়েছে। ও হাত দিয়ে রিভলভারটা ওঠালো। মহুয়ার কেন জানি রিভলভার জিনিসটা বড্ড ভয় লাগে, শুধু শুধুই লাগে। সাদমান রিভলভারটা পাশের সিটে রেখে দিল। মহুয়া সাদমানের বুকে নাক ঘষল। সাদমান চোখ বন্ধ করে মনে মনে বলল, এমন করিস না রে, অনর্থ ঘটে যাবে। মহুয়া মুখ তুলে তাকিয়ে বলল, বাসায় যাব। না করেছি। মহুয়া ওর কোল থেকে নামতে চাইলো। সাদমান বাদ সেধে বলল, আর কিছুক্ষণ, 5 মিনিট, তারপরে যাই। মহুয়া কিছু বলতে নিল, কিন্তু তখনই একটা না পরপর অনেকগুলো হাসি দিল সে। সাদমান পকেট থেকে রুমাল বের করে দিল ওকে। মহুয়া নিল রুমালটা। হঠাৎ ঠোঁটে হাত লাগতেই মৃদু আর্তনাদ করলো মেয়েটা। সাদমান মহুয়ার দিকে একটু ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বলল, মহুয়া থমকে গেল। কি বলল এটা সাদমান? সুইট হার্ট বলল না? মহুয়া অবাক নয়নে তাকালো। সাদমান তা দেখে হাসলো, তারপর বলল, এইটুকুতেই অবাক হচ্ছ? সামনে কি করবে তাহলে? আচ্ছা বাদ দাও, আরেকবার একটু টেস্ট করতে চাই প্লিজ, ট্রাস্ট মি, এবার ঠোঁট কাটবে না। মহুয়া চোখ বড় বড় করে ফেলল। সাদমান ওর ঠোঁটের দিকে একটু এগোতেই ও মুখের সামনে রুমালটা নিয়ে একটা হাসি দিল। সাদমান থেমে গেল, হতাশার শ্বাস ফেলে বলল, আজকে বোধহয় আর হবে না, অন্যদিন আবার। হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে সাদমান বলল, এই, তুমি না রোমান্টিক উপন্যাস পড়ো? তাহলে এমন করছো কেন? মহুয়া মিনমিন করে বলল, তো কি হয়েছে? ওগুলোতে কি এসব লেখা থাকে নাকি? জীবনে পড়েছেন কোনোদিন এগুলো? সাদমান বাঁকা হেসে বলল, ওসব নর্মাল রোমান্টিক উপন্যাস পড়ে মজা নেই। হান্টিং অ্যাডিলাইন পড়েছি আমি, তোমাকে পড়াবো, তাহলে ব্যাপারটা সুন্দর হবে, আমাকে বুঝতে সুবিধা হবে তোমার। মহুয়া ভরকে গেল কথাটা শুনে। চক্ষু কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে মেয়েটার। মনে মনে বলল, কি সাংঘাতিক লোক মাইরি, তোর কপালে দুঃখ আছে রে মহু। সাদমান ওর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে কিছু বলল। মহুয়া জোরে বলে উঠল, আস্তাক ফিরুল্লাহ, মাফ করো আল্লাহ, ছি, আমি বাসায় যাব, ছাড়ুন আমাকে, আর গাড়ি স্টার্ট করো। সাদমান জোরে জোরে হাসতে লাগলো। হাসির মাঝে হঠাৎই সে গগন কাঁপানো এক হাসি দিল। মহুয়া ভয়ে কেঁপে উঠল, তারপর বুকে 3 বার থুতু দিয়ে বলল, এত জোরে হাঁচি দেয় কেউ? আপনি নাকি আবার হার্টের ডাক্তার। পেশেন্টের সামনে এমন এক হাঁচি দিলে তো বেচারার হার্ট খুলে হাতে এসে পড়বে, তা না হলে হার্ট অ্যাটাক করে ওখানে ধুমতানানা হয়ে যাবে।
সাদমান কিছু বলতে নিল, কিন্তু তার আগে আবার হাসি দিল, ঠিক একইভাবে দিল। তারপর কোনো মতে বলল, শাট আপ, তা না হলে তোমার ওড়নায় সর্দি মুছবো। মহুয়া অন্না ভালো করে চেপে বলল, ছি না। সাদমান আর কিছু বলল না, পাশ থেকে রিভলভারটা হাতে নিল। মহুয়া বলে উঠল, আবার রিভলভার নিচ্ছেন কেন? নিন মুছুন। মহুয়া অন্যার এক অংশ বাড়িয়ে দিল ওর দিকে। সাদমান কপাল কুঁচকালো, তারপর নির্বাকে মহুয়াকে সিটে বসিয়ে দিয়ে রিভলভারটা কোমরে গুঁজল। মহুয়া এবার বুঝলো যে তাকে ভয় দেখাতে না, আসলে তাকে সিটে বসাতে সরিয়েছে রিভলভারটা। সাদমান গাড়ি স্টার্ট দিয়ে বলল, সময় হোক, তোমার পারমিশনের ওয়েট করব না তখন। মহুয়া কিছু বলল না, আর এমনিতেই অনেক কিছু বলেছে আজকে, যার ফলস্বরূপ অনেক কিছু হয়ে গেছে। ইস, এত কম খেলে হবে? দেখি হা করতো। মেঘলা পড়েছে বিপাকে। প্রতিদিনের তুলনায় আজকে এমনিতেই বেশি খেয়েছে মেয়েটা, এখন আর খেতে পারবে না। খেলে দেখা যাবে বমি করে ভাসিয়ে ফেলবে। আর এদিকে হালিমা বেগম ভাতের দলা পাকিয়ে মেঘলার দিকে ধরে রেখেছে। মেঘলা বাধ্য হয়ে খেলো তা। অভ্র বলে উঠল, বাহ আম্মু বাহ, এখন বৌমাই সব। তোমার ছেলেটাও খেতে বসেছে, খাইয়ে দাও। অ্যাটলিস্ট একটু এদিকেও দেখো। হিয়া বলে উঠল, দেখেছো সই, তোমার হাজবেন্ড কতটা হিংসুটে, তোমাকেও ছাড়ে না হিংসা করতে। মেঘলা জোরপূর্বক একটু হাসলো শুধু। বলবে এটা কি সে? এরা তো এমনভাবে বলছে যেন অলরেডি অভ্র আর ওর বিয়ে হয়ে গেছে। হালিমা বেগম বলে উঠলেন, হ্যাঁ, এখন আমার বৌমাই সব। তুই যা তোর বাপের কাছে গিয়ে বল তোকে খাইয়ে দিতে। প্রথমবার এসেছে মেয়েটা, আমি একটু খাতির যত্ন করব না? তোর যদি সহ্য না হয় তাহলে যা, তোর বাপকে কল দিয়ে আসতে বল। অভ্র একটা হতাশার শ্বাস ফেলল। তখনই একটা গম্ভীর স্বর শোনা গেল, আমার নামে বদনাম তোমাকে করতেই হবে, তাই না? সবাই দরজার দিকে তাকালো। অভিমন্যু শাহরিয়ার দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। হালিমা বেগম বলে উঠলেন, সাধে কি আর বলে, শয়তানের নাম বললে শয়তান হাজির হয়ে যায়। মেঘলা অবাক হয়ে গেলেন এহেন কথা শুনে। এসব কি বলছে তারা? সামনাসামনি শয়তান বলে সম্বোধন করছে। অভিমন্যু শাহরিয়ার এগিয়ে আস্তে আস্তে বললেন, এই কি বললে তুমি? আমি শয়তান? হালিমা বেগম মেঘলার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বললেন, ও মা, আমি কি কারো নাম বলেছি নাকি? তুই বল মা, বলেছি কোনো নাম? এখন যদি জুতোটা কারো গায়ে ফিট হয়ে যায়, এতে আমার কিছু করার আছে? হিয়া ঠোঁট চেপে হাসছে। অভিমন্যু শাহরিয়ার পরনের কোটটা খুলে চেয়ারে ঝুলিয়ে বসলেন অভ্রের পাশে। তিনি বললেন, নেহাতি ভালোবাসি, তাই কিছু বলতে পারি না তোমাকে। তার মানে এই না যে সব সময় অপমান করবে। হালিমা বেগম হঠাৎই ক্ষেপে গেলেন। তিনি ক্ষেপা স্বরে বললেন, কেন, কি করবি তুই? ভয় পাই তোকে আমি? মেঘলার হাত আপনা আপনি নিজের মুখে চলে গেল। কি হচ্ছে এসব? তুই তুকারি করছে? মেঘলা যতদূর বুঝেছে লোকটা অভ্রের বাবা, কিন্তু এভাবে তুই তুকারি করছে। এখন যদি ঝগড়া বেঁধে যায়। অভ্র মেঘলার দিকে তাকাতেই বুঝলো সবটা। ও বলে উঠল, আহা, কি শুরু করলে বলো তো? আমার বউটা ভয় পাচ্ছে তো। মেঘলা আরেক দফা টাস্কি খেলো। আজকে শুধু টাস্কি খেয়ে যাচ্ছে সে। একটা টাস্কির দিন আজকে তার জন্য। এখনো বিয়ে হয়নি, আর অভ্র বউ ট্যাগ লাগিয়ে দিল, তাও কিনা নিজের বাবা মায়ের সামনে। অভিমন্যু শাহরিয়ার মেঘলার দিকে তাকিয়ে বললেন, সে কি রে মা, তুই কি করে ভয় পাচ্ছিস নাকি? আরে ভয় পাস না, তোর শাশুড়ির মাথায় একটু গন্ডগোল আছে। এই যা, ভয় পাস না। মেঘলা মুখ থেকে হাত নামিয়ে জোরপূর্বক হাসলো। হালিমা বেগম তেতে বললেন, এই কি বললি? আমার মাথায় গন্ডগোল আছে? অভিমন্যু শাহরিয়ার বলে উঠলেন, দেখো, এইভাবে তুই তরকারি করবে না বলে দিলাম। মানছি আমরা ক্লাসমেট ছিলাম, কিন্তু এখন তো 2 বাচ্চার বাবা হয়ে গেছি আমরা। মেঘলার মাথা ঘুরতে লাগলো এবার। ও অসহায় চোখে অভ্রের দিকে তাকালো। অভ্র ওর দিকেই তাকিয়েছিল। মেঘলাকে তাকাতে দেখে সে বলল, এটা আমার বাবা নিশ্চয়ই বুঝে গেছো সেটা। আর এনারা ক্লাসমেট ছিলেন, তাই মাঝে মাঝে তুই তোকারি করে। এদের কথায় কান দিয়ে লাভ নেই, তুমি আসো আমার সাথে। অভ্র উঠে আসে মেঘলার হাত ধরে তাকে উঠালো, তারপর ওকে টেনে উপরে চলে গেল। হালিমা বেগম একটা মুখ ভেঙচি কেটে প্লেটগুলো রান্নাঘরের দিকে নিয়ে গিয়ে জোরে জোরে রাখতে লাগলেন। অভিমন্যু শাহরিয়ার হিয়ার দিকে তাকিয়ে বললেন,
তোর মাকে ঠিক করতে পারলাম না রে। তখনই জোরে একটা প্লেট রাখলেন হালিমা বেগম। হয়তো শুনে ফেলছেন কথাটা। অভিমন্যু শাহরিয়ার দাঁত দিয়ে জিভ কাটলেন। হিয়া হাসতে লাগলো তা দেখে। দাঁড়িয়ে আছো কেন, বসো না। মেঘলা আর কি বসবে, সে তো হা করে বেডের সাথে দেওয়ালে টাঙানো বড় ছবিটা দেখছে। একজোড়া কাজল, কালো আঁখি, এটা যে তারই, এটা সে বেশ ভালোই বুঝেছে। চোখ ঘুরিয়ে আরেক পাশে তাকাতেই চমকে গেল মেয়েটা। এবার চোখ নয়, তার পুরো মুখের ছবি টাঙানো। ছবিটা নিশাতের বিয়ের সময় তুলেছে। শাড়িটা দেখে সেটা বুঝলো মেঘলা। কি সুন্দর হাস্যোজ্জ্বল একটা ছবি। মেঘলাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে অভ্র মেঘলার পাশে দাঁড়িয়ে বলল, তোমার ছবি দিয়ে পুরো রুমটা সাজাতে চেয়েছিলাম, কিন্তু আফসোস আর ছবি নেই আমার কাছে। মেঘলা অভ্রের দিকে ঘুরে তাকিয়ে বলল, আপনি কি পাগল? কি করছেন এসব? কেন, পছন্দ হয়নি? মেঘলা আনমনা হয়ে বলল। তা না, কিন্তু এসব মানে কেউ দেখলে কেমন? অভ্র মেঘলার দিকে একটু ঝুঁকে বলল,